আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। টোটাল ফিটনেসটা কি? শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক, অর্থাৎ জীবনের যতগুলো দিক আছে, মানসিকের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক যেরকম, একইভাবে আবেগিক, বুদ্ধি এবং আবেগ সব কিছু নিয়ে টোটাল ফিটনেস। লক্ষ্যটা কি? আপনার ফিটনেসের মানদণ্ডটা কি হবে? একজনকে ধরে একটা আছাড় দিতে পারলেন, একটা ঘুষি দিতে পারলেন, বা লাঠি দিয়ে একটা দেয়াল ভেঙে ফেললেন। ফিটনেস হচ্ছে যে আপনি কতক্ষণ অক্লান্ত কাজ করতে পারেন। 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এবং আনন্দ নিয়ে কাজ করতে পারেন, যে কাজের মধ্যে আনন্দ থাকবে, কাজের মধ্যে তৃপ্তি থাকবে, এবং কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারা, কোনো রকম বিরক্তি ছাড়া কাজ করতে পারে। সকাল 9টায় অফিস শুরু করেছেন, রাত 9টায়ও যদি অফিস থেকে বেরোন, সকাল 9টায় যেরকম প্রাণবন্ত ছিলেন, ফ্রেশ ছিলেন, রাত 9টাতেও একই রকম ফ্রেশনেস। এটা হচ্ছে ফিটনেস। বয়স 15 বছরে যেরকম ফিট কাজের ক্ষেত্রে, 25 বছরে যেরকম ফিট, 35, 45, 55, 65, 75, 85, 95, যতদিন বেঁচে আছেন, যাতে আপনি যখন কাজ করবেন অক্লান্ত কাজ করতে পারেন, কাজে যেন আপনার কোনো ক্লান্তি না আসে। যতক্ষণ কাজ করতে চান আপনি কাজ করবেন। এটা হচ্ছে ফিটনেস। 95, 100 বছর বয়সেও কি মানে কাজ করা যায় আর কি। আমি 116 বছর বয়সী একজনকেও দেখেছি, যিনি 46 বছর বয়সের মানুষের মতন অক্লান্ত কাজ করেছেন, দীর্ঘ সময় কাজ করেছেন, 8-10 ঘন্টা কাজ করেছেন, এবং 127 বছর বয়সেও তিনি সাঁতার কেটেছেন, হেঁটেছেন লাঠি ছাড়া। তিনি অবশ্য মারা গেছেন 129 বছর বয়সে। তবে এখনো 100 বছর বয়সের মানুষ, দীর্ঘ কর্মক্ষম মানুষ রয়েছেন, এবং খুব ভালোভাবে রয়েছেন। এখন শুধু ফিটনেস না, এখন শতায়ু হওয়ার জন্য মানুষের কসরতের কোনো অন্ত নাই আর কি। আমাদের দেশে অবশ্য ফিটনেস নিয়ে অতটা মাতামাতি নাই আর কি। ইউরোপ, আমেরিকাতে এই মাতামাতিটা খুব বেশি, যে শতায়ু হতে হবে, ফিট থাকতে হবে। এবং এই মাতামাতি করার জন্যে মানে অনেকে অনেক রকম কসরত করছেন, এবং এই কসরতটা কেউ কেউ দীর্ঘদিন ধরে করছেন, ধরেন অন্তত 12 বছর, 10 বছর। এবং এর মধ্যে সবচেয়ে বেশি মাতামাতি যিনি করছেন, তিনি একজন টেক জায়ান্ট আর কি। প্রযুক্তির ক্ষেত্রে অনেক উপার্জন তার। তিনি দেখলেন যে অনেক উপার্জন হয়ে গেছে, আর উপার্জন করার দরকার নাই, এখন শতায়ু যদি হতে পারি তাহলে জীবনটা সার্থক হবে। তো উনি তার ই-কমার্স কোম্পানি
বিক্রি করে দিলেন $800 মিলিয়ন। এখন আর কোনো কাজ করবেন না, এখন শতায়ু হওয়ার জন্যে শরীরের যত্ন নেবেন। হার্ভার্ড বিজনেস রিভিউ তারা এই ধনকুবেরের উপর রিপোর্ট করেছেন। তার নাম হচ্ছে ব্রায়ান জনসন। তিনি প্রতিদিন ঘুম থেকে ওঠেন ভোর 4টায়। উঠে তিনি মাথার তালুতে একটা বিশেষ সিরাম মাখেন, তারপরে সিলিকন স্ক্রাবার দিয়ে অনেকক্ষণ ঘষেন, তারপর নানা রকম সাপ্লিমেন্ট খেয়ে 1 ঘন্টা ব্যায়াম করেন। এরপর শুরু হয় থেরাপি, রেড লাইট থেরাপি, হাইপারবারিক অক্সিজেন থেরাপি, সব থেরাপি নিয়ে তারপরে গোসল করা আর কি। এবং ঘুম থেকে ওঠার পর এই প্রক্রিয়া করতে 6 ঘন্টা ব্যয় হয় তার আর কি। অর্থাৎ 4টার সময় উঠলে সকাল 10টা পর্যন্ত এই প্রক্রিয়াতে গেল। তারপরে সারাদিন অন্যান্য এক্সারসাইজ হচ্ছে এবং তাকে যাতে তরুণ রাখা যায় এই জন্যে পুষ্টিবিদ, ডাক্তার, নার্স সহ বিশাল একটা টিম কাজ করে প্রত্যেক দিন। তারা ব্লাড টেস্ট করে, ইউরিন টেস্ট করে, MRI করে, বোন ডেন্সিটি টেস্ট করে, সব কিছু করে, বিশ্লেষণ করে। এবং এই বিপুল কর্মযজ্ঞ চালাতে মাসে তার খরচ হয় $2 মিলিয়ন। $2 মিলিয়ন মানে হচ্ছে আমাদের টাকায় এখন 24 কোটি টাকা। বলা যেতে পারে যে দিনে প্রায় 1 কোটি টাকার মতো। এবং গত 10 বছরে তিনি ব্যয় করেছেন 240 কোটি টাকা শুধু মানে এই প্রসেসের জন্যে, তরুণ থাকার জন্যে, মানে যাতে তার বয়সটা ঠিক থাকে। 12 বছরে খরচ হয়েছে 300 কোটি টাকা। তারপরে তিনি পরামর্শ দিয়েছেন 300 কোটি টাকা খরচ করে অন্যদেরকে যে তোমরা কি করবে, উদ্বেগ এবং ডিপ্রেশন, যাতে তোমার মধ্যে কোনো উদ্বেগ সৃষ্টি না হয়, কোনো ডিপ্রেশন না আসে, এই জন্য 5টা কাজ করবে। এক হচ্ছে প্রত্যেক দিন একই সময় ঘুমাও। 2 হচ্ছে ঘুমোতে যাওয়ার 4 ঘন্টা আগে খাবার খাবে, 4 ঘন্টার মধ্যে কোনো খাবার খাবে না। এবং ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে স্ক্রিন অর্থাৎ মোবাইল টোবাইল সব বন্ধ করে দেবে। এবং প্রসেসড সুগার, রিফাইন্ড সুগার, সাদা চিনি এবং সাদা চিনি জাতীয় কোনো কিছু খাবে না। এবং প্রত্যেক দিন এক্সারসাইজ করবে। মানে এই 5টা পয়েন্ট উপলব্ধি করতে তার খরচ হয়েছে আমাদের টাকায় 300 কোটি টাকা। আর আমরা কোয়ান্টাম এই কথাগুলো বলছি 33 বছর ধরে। অর্থাৎ আমরা যে পাশ্চাত্যকে সবচেয়ে বুদ্ধিমান মনে করি, আমরা মনে করি যা কিছু ইউরোপিয়ান, যা কিছু আমেরিকান, দ্যাটস দ্য বেস্ট। স্বদেশী ঠাকুরের চেয়ে বিদেশি কুকুর অনেক বেশি সম্মানীয়, পূজনীয়। ঠাকুর হলে কি হবে, তো দেশি, আর কুকুর তাদেরকে বিলাতি। প্রায় বয়স 60-এর উপরে হবে না আর কি। আর আমাদের প্রাচ্যের একজন কর্মী পুরুষ, যার পূর্বপুরুষরা চট্টগ্রাম থেকে গিয়েছিলেন মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, তিনি 100 বছর বেঁচে আছেন। এবং শুধু মাহাথির মোহাম্মদ 100 বছর বেঁচে নাই, তার স্ত্রী হচ্ছে স্মৃতি হাসমা, তার বয়স 99 বছর। এবং তাদের 69 বছরের দাম্পত্য জীবন। এখনো মাহাথির মোহাম্মদ প্রত্যেক দিন সকাল 6:30টায় ঘুম থেকে ওঠেন,
8:30টায় অফিসে যান এবং 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত তিনি অফিস করেন এবং কোনো লাঠি ব্যবহার করেন না, সাইকেল চালান, দৌড়ান, তারপরে যখন ইচ্ছা খামারে কাজ করেন এবং তার ওজন 40 বছর ধরে 62 কেজি। তিনি 1975 সালে প্রথম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন, দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে 92 বছর বয়সে তিনি আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো 92 বছর বয়সে যদি ফিজিক্যাল মেন্টাল ফিটনেস না থাকে তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব? সম্ভব না। যদি ফিজিক্যাল ফিটনেস না থাকে তাহলে তার পক্ষে কি প্রত্যেক দিন সকাল 8:30টায় অফিসে যাওয়া সম্ভব? এবং 9 ঘন্টা অফিস করা, 10 ঘন্টা অফিস করা, 12 ঘন্টা অফিস করা সম্ভব? সম্ভব না, কারণ কেউ তো জোর করে তাকে অফিস করাচ্ছে না। এবং মাহফিজ অত্যন্ত সুশৃঙ্খল রুটিন মেনে চলেন। এখনো তিনি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে বিভিন্ন দেশে যান এবং তিনি পরামর্শ কি দিয়েছেন? সুস্থতা এবং দীর্ঘ জীবনের রহস্য, বেশি খেও না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তুমি তোমার পাকস্থলীর 1/3 শক্ত খাবার দিয়ে পূর্ণ করো, পেট ভরে খেতে না করেছেন। এবং 1/3 তুমি কি খাও? তরল খাও, পানীয় খাও। আর 1/3 ফাঁকা রাখো যাতে তুমি ভালো করে দম নিতে পারো। বেশি খেলে কি হয়? বুকটা হাঁসফাঁস করে না, দম নিতে কষ্ট হয়। তো যাতে তুমি ভালো করে দম নিতে পারো, এই দমের গুরুত্ব তিনি সেই তখন বুঝেছেন যে ভালোভাবে দম নেওয়াটা কত গুরুত্বপূর্ণ। এবং তিনি বলেছেন যে আমি সব খাই কিন্তু অল্প পরিমাণে, যে কারণে দীর্ঘদিন আমার ওজন 62 কেজি। এবং তিনি বলেছেন যে ওজন বেড়ে যাওয়া ভালো থাকার জন্য মোটেই ভালো জিনিস না। আবার তিনি সতর্ক করেছেন যে অলস থাকা যাবে না। হ্যাঁ, ঝিম মেরে বসে থেকো না, সুযোগ পেলেই আরাম খুঁজো না, হাঁটতে বেরো, কাজ করো, সবসময় চলার মধ্যে থাকো, গতির মধ্যে থাকো। এবং তিনি বলেছেন যে বই পড়ো, লেখালেখি করো, বক্তৃতা দাও, আলোচনা করো, বিতর্কে অংশ নাও। ব্রেনটা পেশির মতো, তুমি যদি একে ব্যবহার না করো তাহলে এটা দুর্বল হয়ে যাবে। যেরকম কেউ যদি হাত পা ব্যবহার না করে তো কি হয়? দুর্বল হয়ে যায়। এখন কি করতে হবে এই ভালো থাকার জন্য? বিজ্ঞানীরা নিউ সায়েন্টিস্ট পত্রিকা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারের গবেষণার রিপোর্ট থেকে তারা বলেছেন যে শতায়ু হতে হলে 5টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে মনের যত্ন নিতে হবে। মন ভালো তো সব ভালো। মেডিটেশন করতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। 2 হচ্ছে দেহের যত্ন, যে ব্যায়াম করতে হবে। এবং তারা ব্যায়ামের মধ্যে দেখেছেন অনেক ব্যায়াম, যোগা, জগিং, অ্যারোবিক এক্সারসাইজ, হাঁটা, তারপরে জিম, উঠক বৈঠক। বলেন যে এর মধ্যে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ হচ্ছে যোগা। এবং যোগার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে পৃথিবীতে কোয়ান্টাম যোগা। বলে যে জিম না, জিমে হেভি এক্সারসাইজ না, দীর্ঘায়ু হতে হলে হেভি এক্সারসাইজ ইজ ব্যাড থিং। কি করতে হবে? তোমাকে যোগা করতে হবে এবং স্বাভাবিক ব্যায়াম করতে হবে এবং উঠক বৈঠক করতে হবে। এই যে ওঠা বসা, ওঠা বসা, একদম মাটিতে বসা, ওঠা। 3 নম্বর হচ্ছে ঘুম, যে নির্দিষ্ট সময় ঘুম প্রতিদিন এবং 1 থেকে 1.5 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ এবং ঘুমানোর 3 ঘন্টা আগে রাতের খাবার খাওয়া।
এবং রাতের খাবারটা খুব হালকা খাবার। যারা ওজন কন্ট্রোল করতে চান রাতের খাবারটা হালকা খাবেন। সাদা চিনি বর্জন করবেন এবং আলট্রা প্রসেসড ফুড, যেরকম বিস্কিট টিস্কিট থেকে শুরু করে হাইলি প্রসেসড ফুড যেগুলো আছে, আলট্রা প্রসেসড ফুডগুলো বর্জন করতে হবে। প্রাকৃতিক খাবার খেতে হবে, ফল মূল, শাক সবজি, ভাত ডাল, মানে রুটি, মানে অর্থাৎ যেগুলো হাইলি প্রসেসড না, নর্মাল খাবার খেতে হবে এবং পরিমিত খেতে হবে। 5 নম্বর, সামাজিক যোগাযোগ এবং সেবামূলক কাজে সক্রিয় থাকতে হবে। আপনি দেখেন মাহাথির সবগুলো ফলো করছেন, তার সামাজিক যোগাযোগ অত্যন্ত প্রবল এবং সামাজিক যোগাযোগ তার অনেক বেশি এবং সেবামূলক কাজে সক্রিয় থাকতে হবে। তাহলে তুমি কখনো একা অনুভব করবে না। আর কি বয়স্ক মানুষদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় কি, যেরকম রিটায়ারমেন্টের পরে তিনি একা ফিল করতে শুরু করেন। মানে বয়স বাড়ার সবচেয়ে বড় অসুবিধা, তিনি একা হয়ে যান, তার কথা বলার লোকও খুব একটা পাওয়া যায় না। তো তার যদি সামাজিক যোগাযোগ থাকে, তিনি যদি সেবামূলক কাজের সাথে জড়িত থাকেন, তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ কাজের সাথে যিনি থাকবেন তিনি ভালো থাকবেন। তাহলে 5টা পয়েন্ট কি? মনের যত্ন, মেডিটেশন, দেহের যত্ন, ব্যায়াম, ঘুম, খাবার এবং সামাজিক যোগাযোগ এবং সেবামূলক কাজের সাথে সবসময় থাকা। অর্থাৎ দাতা হতে হবে। দাতার তৃপ্তি আলাদা, গ্রহীতার কিন্তু তৃপ্তি থাকে না, কিন্তু দাতার তৃপ্তি থাকে। সে যত ক্ষুদ্র দান হোক, তার একটা তৃপ্তি থাকে যে আমি দাতা, আমি কিছু করলাম, ভালো কাজ করলাম। ভালো কাজ করার একটা আলাদা আনন্দ থাকে।